হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন কাঁচা আমের সিজন চলছে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম খোসা সহ কাঁচা আমের একটি অসাধারণ আচারের রেসিপি। এই আচারটি খেতে ভীষণই মজার হয়। আশা করছি আপনারা একবার খেলে বারবার তৈরি করতে চাইবেন। তাছাড়া এই আচার তৈরি করার জন্য রোদের দরকার হয় না, অথচ একবার তৈরি করলে সারা বছর সংরক্ষণ করা যায়। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। শুরুতেই আচারের জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নেব। প্রথমে আমি আমের বোটার দিকটা কেটে নিচ্ছি। এক একটা আমকে আমি 8 টুকরো করে কাটবো। বোটার দিকটা কেটে এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমগুলো কিন্তু সাইজে অনেক বড়, অথচ ভেতরের আটিটা এখনো শক্ত হয়নি। সে যাই হোক, আটি শক্ত হতেই হবে কিংবা কচি থাকতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো আম দিয়েই এই আচারটা করা যায়। আচারের জন্য আমি যে আমগুলো নিয়েছি সেগুলোতে টকের মাত্রাটা একটু কম আছে, মানে আমগুলো একটু মিষ্টি টাইপের। এরকম আম দিয়ে আচার করলে চিনি বা গুড়ের পরিমাণটা কম দিলেই চলে। আপনারাও চেষ্টা করবেন যে আমগুলো দিয়ে আচার বানাবেন সেই আমগুলো যেন টক কম হয়। টক বেশি হলে কি হবে, চিনি বা গুড়ের পরিমাণ বেশি দিতে হবে। আর এরকম কম টকের আম দিয়ে করলে যাদের চিনি খেতে বারণ আছে তারাও এই আচারটি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি আমের টুকরোগুলি করার পর কুসার দিকে ছুরি দিয়ে একটু হালকা করে কেটে দিচ্ছি, মানে আমের কুসার দিকটা একটু ছিঁড়ে দিচ্ছি। শুধু কুসার দিক না, ভেতরের দিকটাও একটু ছিঁড়ে দেব। এতে করে আমের ভেতর মশলা এবং মিষ্টিটা খুব ভালো করে ঢুকবে। খোসা সহ আমের আচার অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমি যে পদ্ধতিতে করছি সেভাবে ভিউয়ার্স আপনারা একবার তৈরি করে দেখুন। দেখবেন সত্যি এই আচারের স্বাদ মুখে লেগে থাকার মতো। সবগুলো আম কেটে আমি একটা বোলে নিয়ে নিলাম। সবগুলো আমের টুকরো একইভাবে কেটে নিলাম। এই আমের টুকরোগুলো দেখতে এখন যেমন সুন্দর লাগছে, আচার করার পর দেখবেন আরো বেশি সুন্দর লাগবে, আর খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি এই আমের টুকরোগুলোকে পর্যাপ্ত পরিমাণ জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে আম থেকে কিছুটা খোয়াশ বের হবে। আর এই ফাঁকে আমি আচারের জন্য একটা স্পেশাল ভাজা গুঁড়ো মশলা তৈরি করে নেব। ভাজা গুঁড়ো মশলা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 2টো তেজপাতা আর 2টো শুকনো মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এভাবে কেটে দিলে তাড়াতাড়ি ভাজা হবে। তেজপাতাটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তেজপাতা আর শুকনো মরিচটাকে একটু ভাজার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া। আমি এখানে একটু বেশি পরিমাণের মশলা ভেজে গুঁড়োটা করে রেখে দেব, যদিও আমার পুরোটা আজকের আচারে লাগবে না, বাকিটা আমি পরবর্তীতে কাজে লাগিয়ে নেব। ধনিয়াটাকে হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরে, মানে মৌরি। এটাকেও দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি। সবকিছু মশলা একসাথে হালকা করে ভাজার পর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি এখন নামিয়ে নিচ্ছি। চলে এলাম 10 মিনিট পর। আমগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে এখন আমি জল থেকে তুলে নেব। দেখুন আম থেকে কিন্তু অনেকটা খস বেরিয়েছে। আচার বানানোর আগে এভাবে একটু ভালো করে ধুয়ে নিলে আচারটা সুন্দর হবে। জল থেকে আমগুলোকে তোলার পর একটা টিস্যু পেপার দিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে মুছে নেব।
যাতে করে বাড়তি জল এক ফোঁটাও লেগে না থাকে। বাড়তি জল থাকলে কিন্তু আমের আচারটা বেশি দিন ভালো থাকবে না, তাই জলটাকে খুব সাবধানে মুছে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে জলটাকে আম থেকে মুছে নিলাম। এখন আমি এই আমের মাঝে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লবণ। মরিচ আর লবণটাকে আমের টুকরোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন, আমি বোলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচারের জন্য কিন্তু উপযুক্ত তেল হলো সরিষার তেল। এখানে সয়াবিন তেল বা অন্য তেল দিলে আচারটা ভালো হবে না। তেলটাকে গরম করে নিলাম। এখন আমি এর মাঝে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। তবে আমি এই 5 ফোড়ন থেকে মেথিটাকে বেছে বেছে তুলে নিয়েছি, কারণ মেথি কামড়ে পড়লে খুবই তেতো লাগে। তাই আমি মেথিটাকে তুলে বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে এখন আমি মরিচ আর লবণ দিয়ে মেখে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আগুনটাকে মিডিয়ামে রেখে এখন আমি আমগুলোকে তেলে ভালো করে নেড়ে চেড়ে আমের কাঁচা ভাবটা দূর করে নেব। আমের কাঁচা ভাবটা দূর হলে কিন্তু দেখবেন আমের কুষার সবুজ রংটাও পাল্টে যাবে। আমি 4-5 মিনিট সময় এভাবে নেড়ে ছেড়ে নেব। দুই 3 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখুন আমের কুষার রংটা কিন্তু পাল্টে গেছে এবং আমের কাঁচা ভাবটাও দূর হয়ে গেছে। আম কিন্তু খুবই নরম জিনিস, আগুনের তাপ লাগলেই সিদ্ধ হয়ে যায়। তাই খুব আস্তে আস্তে নাড়তে হবে যাতে করে ভেঙে না যায়। এভাবে আমি 4-5 মিনিট পর্যন্ত নেড়ে ছেড়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ। আমি আগে আমগুলো মাখার সময় আধা চা চামচ লবণ দিয়েছি, এখন দিলাম 1 চা চামচ। সব মিলিয়ে এই আচারের জন্য 1.5 চা চামচ লবণ দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এখন আমি মশলাটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর কিন্তু আম থেকে একটু জল বের হবে। এরই মাঝে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গেছে। লবণ এবং মশলাটাকে আমের সাথে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমটা যেহেতু একটু মিষ্টি ছিল তাই চিনিটা এর বেশি দিচ্ছি না। এখন আমি চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো করে কিন্তু নাড়তে হবে, তা না হলে আমগুলো ভেঙে যাবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব, যাতে করে আমের ভেতরে যে জলটা আছে সেটা যেন বেরিয়ে আসে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কিছুটা কিন্তু জল বেরিয়েছে। এখন ঢাকনা ছাড়াই কিছুক্ষণ সময় নেড়ে নিতে হবে যাতে করে জলটা শুকিয়ে যায়, কারণ আচারে জল থাকলে আচারটা বেশি দিন কিন্তু সংরক্ষণ করা যায় না, আচার নষ্ট হয়ে যায়। তাই কিছুক্ষণ সময় আমি নেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আচারের সেই স্পেশাল মশলাটা। এই মশলাটা ছাড়া আচারের আসল গন্ধটি পাওয়া যাবে না।
আর এই মশলাটাকে খুব মিহি করে গুঁড়ো না করে একটু দানা দানা করে গুঁড়ো করলে আচার খাওয়ার সময় যখন মশলাটা কামড়ে পড়বে দেখবেন খুবই ভালো লাগবে। এখন আমি মশলাটাকে আচারের সাথে আলতো করে মিশিয়ে আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে আরো কিছুক্ষণ সময় রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে এসেছে। আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিট সময় অপেক্ষা করার পর তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে। এতে আর কোনো জল নেই। জল যদি থাকতো তাহলে তেলটা এত পরিষ্কার করে উপরে উঠে আসতো না। দেখুন তেলটা কত পরিষ্কার করে উপরে উঠে এসেছে, তার মানে এখানে কোনো জল নেই। এভাবে আচারটা তৈরি করলে এই আচারটা ফ্রিজের বাহিরেই 1 বছর সময় আপনারা সংরক্ষণ করতে পারবেন। একদমই নষ্ট হবে না আচার। এতে কোনো ভিনেগার দেওয়ারও দরকার হবে না। এখন আমি গ্রেভিটা দেখিয়ে নিচ্ছি। দেখুন একদিকে গ্রেভি একদিকে তেল। এখন আমি আগুনটাকে নিভিয়ে দেব এবং আচারটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আপনারা কিন্তু আচারটাকে সংরক্ষণ করার আগে অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর কাচের জারে রেখে দিতে পারেন যতদিন খুশি। তবে ঠান্ডা না করলে আচারে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। আচারটাকে আমি ঠান্ডা করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই আচারটা শুধু শুধু খেতে তো ভালো লাগেই, যে কোনো আমিষ খাবার বা নিরামিষ খাবারের সাথেও ভীষণ ভালো লাগে। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।